আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনের। আজকের এই ভিডিওতে আমি দেখাবো তিনটে বড় খবর। এক, রাশিয়া ইরানে 4টে পরমাণু কেন্দ্র বানাচ্ছে, $25 বিলিয়ন প্রকল্প, আর জায়গাটা হরমুজের গায়েই। দ্বিতীয় খবর, সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দিতে রাজি আমেরিকা, কিন্তু ট্রাম্প শর্ত বসিয়েছেন যে আগে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। তৃতীয় খবর, ইরানের সেনাবাহিনী বলেছে বিদেশ থেকে চলা ফরাসি চ্যানেলগুলো এখন ইরানের সামরিক নিশানার তালিকায়। এই তিনটে খবরে একটা মিল আছে, যেটা প্রথম শোনায় চোখে পড়ে না। ভিডিওর শেষে সেটাই দেখাবো। তাহলে শুরু করি। প্রথম খবর, রাশিয়ার পরমাণু কেন্দ্র। দেখুন দর্শক বন্ধুরা, যে দেশটাকে আমেরিকা টাকার দিক থেকে এক প্রকার ঘিরে ফেলতে চাইছে, ঠিক সেই দেশেই রাশিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বসাচ্ছে। রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত কাজিম জালালি জানিয়েছেন প্রকল্পের জায়গা আগেই ঠিক হয়ে গেছে। জায়গাটা হরমুজগান প্রদেশের সিরিক মানে ওই হরমুজের গায়েই। চুক্তিটা নতুন নয়। ইরানের এক কোম্পানি আর রাশিয়ার রোসাটম এই চুক্তিতে সই করেছে গত বছরের সেপ্টেম্বরে। 4টে চুল্লি বসবে, মোট 5000 মেগাওয়াট। আর দাম হচ্ছে $25 বিলিয়ন, টাকায় প্রায় 3 লক্ষ কোটি। এবছরের জুনে দুই দেশ আবার সমঝোতায় সই করেছে। জালালি তখন বলেছিলেন যে এটাই ইরানের সবচেয়ে বড় প্রকল্প। ইরানের নিজের ঘরে বিদ্যুতে টান পড়েছে, গরমকালে লোডশেডিং লেগেই থাকে, চুল্লিগুলো সেই টান মেটাবে। রোসাটম ইরানে নতুন নাম নয়, ওই যে বুশেহের পরমাণু কেন্দ্রটা ওরাই বানিয়েছে। সেখানে দ্বিতীয় আর তৃতীয় ইউনিটের কাজ এখনো চলছে। এবার নতুন খবরটা শুনুন এর সাথে। আগামী সপ্তাহে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এসিও সম্মেলন বসছে। এসিও কি এক লাইনে বলি? চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান, এরকম 10টা দেশের একটা জোট। পশ্চিমা জোটের বাইরে এটাই সবচেয়ে বড় টেবিল। আর এখানে তারিখ দুটো একটু লিখে রাখুন, 31শে আগস্ট আর 1 সেপ্টেম্বর। সেখানেই মুখোমুখি বসছেন ইরানের প্রেসিডেন্ট পেজিশিয়ান আর রুশ প্রেসিডেন্ট পুতিন। আলোচনার টেবিলে এই পরমাণু প্রকল্পটাই থাকবে। দেখুন তারিখটা খেয়াল করুন। সোমবারই ওয়াশিংটন থেকে 60-এর বেশি কোম্পানি আর জাহাজের উপর নতুন স্যাংশন এসেছে। সেই ঘোষণার পরেও মস্কো আর তেহরান টেবিলে বসছে। তাহলে আমেরিকার এই চাপ এই প্রকল্পে কতটা কামড় বসাতে পেরেছে? এখনো কিছুই না। জায়গাটার দিকে একটু খেয়াল করুন। এই যুদ্ধটা 6 মাস ধরে চলছে হরমুজ প্রণালীকে ঘিরে। সেখানে আমেরিকার নৌবহর বসে আছে, আর সেই প্রণালীর পারেই রাশিয়া চুল্লি বসাতে যাচ্ছে। রোসাটম আবার রাশিয়ার সরকারি পরমাণু সংস্থা। মানে দাঁড়ালো ইরানের উপর টাকার চাপ যত বাড়ছে, রাশিয়া তত কাছে আসছে। এবার নিজের কথাটা বলি। বোমা ফেলে আমেরিকা ইরানের পরমাণু কর্মসূচি থামাতে চেয়েছিল। সেই অভিযোগেই 6 মাস বোমা পড়েছে, কিন্তু কর্মসূচি থামেনি, বরং রাশিয়ার হাতে সেটা আরো বড় হচ্ছে। আর এই কাজটা হচ্ছে এখন প্রকাশ্যে, কাগজে সই করে। এই ভিডিওতেই একটু পরে দেখাবো একই সপ্তাহে আমেরিকা সৌদি আরবকে কোন শর্তে পরমাণু প্রযুক্তি দিতে রাজি হয়েছে। তার আগে একটা প্রশ্ন থাকে, বিশকেকের বৈঠক থেকে কোনো তারিখ বেরোবে নাকি শুধু ছবি? এগিয়ে যাই। একই সপ্তাহে আর একটা পরমাণু চুক্তির খবর এসেছে, কিন্তু এই চুক্তির গায়ে একটা দাম লেখা আছে। রয়টার্স আর এপি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে অসামরিক পারমাণু চুক্তিটা কংগ্রেসে পাঠিয়ে দিয়েছেন। চুক্তিটা 30 বছরের, সই হয়েছিল গত জুলাই মাসে। চুক্তি বলছে মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে পরমাণু চুল্লি বসাতে পারবে। কাজের অঙ্ক কয়েক হাজার কোটি ডলার। কংগ্রেস এখন 90 কর্মদিবস ধরে এটা খতিয়ে দেখবে। এটাকে চুক্তি বলছি, কিন্তু চুক্তি বললে পুরোটা বলা হয় না। সই হয়ে গেছে কিন্তু চালু হয়নি, কারণ ট্রাম্প একটা শর্ত জুড়েছেন। শর্তটা এই, সৌদি আরবকে আগে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, আব্রাহাম অ্যাকর্ডসে সই করতে হবে। আব্রাহাম অ্যাকর্ডস কি সেটা জানেন? আমিরাত আর বাহরাইন সই করেছে, সৌদি আরব আজও করেনি। সই না করলে চুক্তি চালু হবে না। সৌদি আরব কি তাহলে রাজি হয়েছে? না,
রিয়াদের অবস্থান মাসের পর মাস একই। ফিলিস্তিন রাষ্ট্র গড়ার পাকা রাস্তা তৈরি না হলে স্বীকৃতির প্রশ্নই নেই। কংগ্রেস চাইলে এই চুক্তি আটকাতে পারে, কিন্তু ট্রাম্প ভেটো দিলে সেই ভেটো ভাঙতে দুপক্ষেই 2/3 ভোট লাগবে। সহজ কাজ নয়। দেখুন, চুক্তিটার ভিতরে আরেকটা কথা আছে। CNN লিখেছে, আমিরাতের চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার উপর স্থায়ী নিষেধ ছিল। সৌদির এই চুক্তিতে সেই নিষেধ নেই। আর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই বলে রেখেছেন যে ইরান পরমাণু অস্ত্র বানালে সৌদি আরবও বানাবে। দর্শক বন্ধুরা, আমার বিশ্লেষণটা বলি এখানে। 6 মাস ধরে ইরানের উপর বোমা পড়ছে একটাই অভিযোগে, বেসামরিক কর্মসূচির নাম করে আসলে বোমা বানানো হচ্ছে। আর এই সপ্তাহে আমেরিকা নিজেই সৌদি আরবকে এমন একটা চুক্তি দিচ্ছে যেখানে সমৃদ্ধকরণের দরজা পুরোপুরি বন্ধ করা হয়নি। মানে দাঁড়ালো, পরমাণু প্রযুক্তি কে পাবে আর কে পাবে না সেটা ঠিক হচ্ছে বিজ্ঞান দিয়ে নয়, ঠিক হচ্ছে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের হিসাবে। এবার ইরানের খবর। এই যুদ্ধের নিশানায় যে তালিকা, সেখানে এবার উঠে এসেছে খবরের ঘর। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফয়জল শেকরাচি বুধবার বলেছেন, বিদেশ থেকে চলা ফরাসি ভাষার কয়েকটা চ্যানেল এখন ইরানের সামরিক নিশানার তালিকায়। সামরিক নিশানার তালিকা মানে ওখানে মিসাইল পড়তে পারে। তিনি নাম ধরে বলেছেন 3টে চ্যানেলের কথা: বিবিসি পার্সিয়ান, ইরান ইন্টারন্যাশনাল, রেডিও ফর্দ। শেকরাচির নিজের কথায়, এই শত্রু মিডিয়াগুলো জায়নওয়াদ আর অপরাধী আমেরিকার সেপাই। এরা সরাসরি মোসাদ আর সিআইএর সঙ্গে যুক্ত। ওদের কাছ থেকেই নির্দেশ আর টাকা পায় এরা। তিনি আর কি বলেছেন, প্রেক্ষাপটটা একটু বলি। রেডিও ফর্দ চলে মার্কিন সরকারের টাকায়। এটা রেডিও ফ্রি ইউরোপের শাখা। আর জুলাই মাসে ইরানের বিচার বিভাগ 300-র বেশি অভিযোগপত্র দিয়েছে এই চ্যানেলগুলোর সঙ্গে যুক্ত লোকজনের বিরুদ্ধে। উল্টো দিকের কথাটাও বলি একটু। বিবিসি জাতিসংঘে অভিযোগ করেছে যে ইরানে তাদের ফরাসি সার্ভিসের কর্মী আর তাদের আত্মীয়দের উপর চাপ বাড়ছে। বিবিসির কর্মীরা জাতিসংঘে সাক্ষ্য দিতে গেছেন। মানে আমি যা বুঝছি, এই যুদ্ধটা এখন শুধু সীমান্তে নেই, লড়াই চলছে এরকম খবরের ঘর নিয়েও। এবার চটপট কয়েকটা খবর। মনে আছে দর্শক বন্ধুরা, আজ সকালেই কিন্তু এই চ্যানেলে আমি বলেছিলাম, একটা খবর দিয়েছিলাম যে কাতারের প্রধানমন্ত্রী তেহরান যাচ্ছেন। তিনি এখন পৌঁছে গেছেন। আর সেখানে পৌঁছানোর লক্ষ্য একটাই, 28শে ফেব্রুয়ারির আগের অবস্থায় ফেরা। কিন্তু ওই টেবিলে একটা কাঁটা আছে, যেটা নিয়ে কেউ বেশি কথা বলছে না। কাঁটাটা 3জন ইরানি পাইলট। মার্চ মাসে কাতারের আল উদেদ ঘাঁটিতে ইরানের হামলার সময় 2টো সুখোই 24 বিমান নামিয়ে দিয়েছিল কাতার। ইরানের জেনারেল মোহাম্মদ বাঘেরজাদের দাবি, পাইলটরা বেঁচে গিয়েছিলেন এবং 6 মাস ধরে তারা বন্দী আছেন ওখানে। কিন্তু কাতারের মুখপাত্র মাজেদ আল আনসারি এই অভিযোগ পুরো নাকচ করেছেন। তার কথায়, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা আর অযৌক্তিক। কাতার বলছে এপ্রিলে এক পাইলটের দেহাবশেষ ইরানের হাতে দিয়ে দেয়া হয়েছে। মানে আজ দুপক্ষ মুখোমুখি বসছে? এই প্রশ্নটার উত্তরও আজই মিলতে পারে। আর ওয়াশিংটন থেকে ট্রাম্পের কথাটা আজও একই, আলোচনার তাড়া নেই। আর একটা খবর আছে, শুনে নিন। 31শে আগস্ট বিশকেকের ওই টেবিলে বসছেন শি জিনপিং, পুতিন, পেজিশিয়ান আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শাহবাজ শরীফ 31শে আগস্ট কিরগিজস্তান যাচ্ছেন 3 দিনের সফরে। 5টা দেশ বসছে একটাই টেবিলে। রাশিয়ার চুল্লি, সৌদির চুক্তি আর খবরের ঘরে নিশানা। 3টে খবর 3 জায়গার, কিন্তু ছবিটা একটাই। আমেরিকা চাপ বাড়িয়ে ইরানের সব দরজা বন্ধ করতে চাইছে। আর ঠিক তখনই মস্কো ইরানের উপকূলে চুল্লি বসাচ্ছে। রিয়াদ ইসরায়েলের শর্তে সই করছে না। আর তেহরান পশ্চিমের খবরের ঘরকে নিশানায় তুলছে। একটা দোকান বন্ধ করে দিলে খদ্দের পাশের দোকানে চলে যায়, বাজারটা তো বন্ধ হয় না। 6 মাসে আমেরিকা বোমা ফেলেছে, স্যাংশন দিয়েছে,
জাহাজ আটকেছে। আর 6 মাস পরে ইরানের পাশে মস্কো। সামনের কয়েকদিনে দুটো জিনিস নজর রাখুন। এক, এই বিশকেকের বৈঠকের পর পরমাণু প্রকল্পের কোনো তারিখ বা কাগজ বেরোয় কিনা। দুই, সৌদি আরব ট্রাম্পের এই শর্ত প্রকাশ্যে নাকচ করে কিনা। একটা জিনিস মিলিয়ে নেবেন, রিয়াদ যদি এই সপ্তাহে চুপ করে থাকে বুঝবেন দরজা খোলা রাখছে, আর যদি ফিলিস্তিন রাষ্ট্রের কথা আবার বলে বুঝবেন উত্তরটা না। আসসালামু আলাইকুম। বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দিতে পারে এই আশঙ্কায় দিল্লির দাদাদের চোখে ঘুম নেই। ভারত যেমন বলছে তারা বাংলাদেশ মক্কা চুক্তিতে যাচ্ছে কিনা সেই দিকে নজর রাখছে, তেমনি ভাবে ভারতপন্থী একদল সাংবাদিক উঠে পড়ে লেগেছে বাংলাদেশে। বাংলাদেশ যেন কোনোভাবেই মক্কা চুক্তিতে যোগদান না করে। আপনারা দেখছেন যে মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রেখেছে ভারত। জয় সোয়াল বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। অন্যদিকে বাংলাদেশে একদল তথাকথিত বুদ্ধিজীবী আদা জল খেয়ে নেমেছে, বাংলাদেশের মানুষকে বোঝাচ্ছে বাংলাদেশের কোনো ফাইটার জেট দরকার নেই, কোনো এয়ার ডিফেন্স দরকার নেই এবং মক্কার দিকে যাওয়ার কোনো দরকার নেই। তাদের স্বপ্ন বাংলাদেশের গতিপথ যেন হয় দিল্লির দিকে। আপনারা দেখছেন তথাকথিত এইসব সিনিয়র সাংবাদিকরা বিভিন্ন টকশোতে এসে তারা দাবি করছে বাংলাদেশের ফাইটার জেট দিয়ে বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধ করবে। আমরা একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো। এই তথাকথিত সিনিয়র সাংবাদিক কোথায় কোন পত্রিকায় চাকরি করে আমি জানি না। বাংলাদেশে এখন একদল পেশাদার সাংবাদিকের বাইরে অপেশাদার সাংবাদিক দেখা যাচ্ছে, যাদের ডেজিগনেশনে কোনো পত্রিকার নাম নেই, কোনো টিভির নাম নেই। এরা নাকি একটা নির্দিষ্ট দূতাবাস থেকে প্রতি মাসে ভাতা পায়। তারা প্রশ্ন তুলে টকশোতে এসে যুদ্ধ বিমান দিয়ে বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে। এই রকম উদ্ভট সাংবাদিক শুধুমাত্র বাংলাদেশেই পাওয়া যাবে। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ঐতিহাসিক মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান করা উচিত কিনা এবং বাংলাদেশে যোগদান করার জন্য বাংলাদেশের বেশি দরকার নাকি পাকিস্তান, তুর্কি, সৌদির বাংলাদেশকে বেশি দরকার। ভারতের আপত্তির জায়গাগুলো কি, ভারত কেন আপত্তি করছে, তারেক রহমান সরকারের কি সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা সরকারের উচ্চ পর্যায়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য শুনেছি। তিনি বলেছেন আমরা মক্কা চুক্তিতে যোগদানের ব্যাপারে ইতিবাচক, তবে শুধু এতটুকু বলেই তিনি ক্ষান্ত হননি। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতিমধ্যে চলে গিয়েছেন জেদ্দাতে, সেখানে সৌদি কর্মকর্তাদের সাথে গ্রাউন্ড ওয়ার্ক চলছে। হয়তো পরবর্তীতে যদি তারেক রহমান সাহস করে দিল্লিতে না যে আগে মক্কায় যায়, তাহলে বাংলাদেশ মক্কা চুক্তির একটা সিগনেটরি কান্ট্রি হতে পারে। এখন পর্যন্ত তারেক রহমানের মুখ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা পাইনি। সরকার নানা রকম স্টাডি করছে, তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আগ্রহ বাংলাদেশকে নিয়ে তাদের যে টেনশন, সেটার একটা উচিত জবাব দিয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেতা জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন মক্কা চুক্তিতে বা মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন এবং স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিতে গেলে তাতে অন্য কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই। ডাক্তার শফিকুর রহমানের সাথে কি আপনি একমত? তিনি বলছেন বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশ একা সিদ্ধান্ত নেবে এবং এই ব্যাপারে কারোর কোনো শ্বাসকষ্টের প্রয়োজন নেই, কারোর আপত্তি বাংলাদেশ গ্রহণ করবে না। আপনারা কমেন্টে জানাতে পারেন মক্কা চুক্তিতে আমাদের যোগদান করা উচিত কিনা, নাকি আব্দুল নূর তুষার, নবনীতা চৌধুরীর মতো তথাকথিত বুদ্ধিজীবী সাংবাদিকদের আপত্তির কারণে ভারত, নয়াদিল্লি, নরেন্দ্র মোদী টেনশনে আছে, আপত্তি করছে, সে কারণে মক্কা জোটে আমাদের যাওয়া উচিত না। আপনাদের মতামত জানান। আমরা কিছুক্ষণ পর মক্কা চুক্তির পক্ষে বিপক্ষের যুক্তি এবং বাংলাদেশ কি উপকার পাবে সেটা নিয়ে কথা বলবো। তার আগে আজকের লেটেস্ট নিউজগুলো জানিয়ে দিতে চাই।
আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়েপিডিয়া নিউজ। আজ 27 আগস্ট। মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি জানাচ্ছি। হরমুজ প্রণালীতে আবারও একটি জাহাজ আক্রান্ত হয়েছে। সেই সাথে হরমুজ প্রণালীতে একটা বড় ঘোষণা দিয়েছে ওমান। তারা বলে দিয়েছে এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা সহযোগিতা করবে না। ওমানের উপকূল ঘেঁষে যেই ধরনের যেই ধরনের জাহাজগুলো আমেরিকার সাপোর্ট নিয়ে, শেল্টার নিয়ে হরমুজ প্রণালীতে প্রবেশ করছিল, বের হচ্ছিল, এই কাজে তারা আর সহযোগিতা করবে না। অর্থাৎ তারা আমেরিকার সাথে নয়, ইরানের সাথে কোঅর্ডিনেশন করছে। যে কারণে ওমানের উপকূল দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছে। একটা ইন্ডিয়ান জাহাজ, ওয়ান ইন্ডিয়ান শিপ, দে ট্রাই টু পাস হরমুজ থ্রু দা ওমান করিডোর, কিন্তু তারা পারেনি। ভারতের জাহাজটি ওমানের পাশ দিয়ে যাওয়ার সময় ইরান একটা অ্যালার্ট শট করেছে, জাহাজটিকে সতর্ক করার জন্য একবার ফায়ার করেছে। ভারত ধুতি সামলিয়ে কোনো রকমে পেছনে ফিরে গিয়েছে। এই মুহূর্তে বন্ধ আছে হরমুজ প্রণালী। এবং বাবেল মানদেব প্রণালীতে একটি জাহাজে অ্যাটাক করেছে হুতিরা। তারা বলেছে এই জাহাজটিতে সৌদি সমর্থিত বাহিনীর জন্য ড্রোনের যন্ত্রাংশ আনার চেষ্টা করা হয়েছিল, আমরা সেটিকে রুখে দিয়েছি। এদিকে কাতারের প্রধানমন্ত্রী ইরানের রাজধানী তেহরান যাচ্ছেন। ইরান আমেরিকার মধ্যে নতুন ধাপের আলোচনার একটা সম্ভাবনা তৈরি করতে। অন্যদিকে আমরা গতকালকের লাইভে জানিয়েছিলাম ইসরায়েলের বিরুদ্ধে অবরোধ দিতে যাচ্ছে ব্রিটেন। এবার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে সেখানে অবৈধ সেটেলমেন্ট E1 তৈরি করার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে ব্রিটেন। এবং তার বিরুদ্ধে আজকে ইসরায়েল বলছে তারা গাজা কোঅর্ডিনেশন সেন্টারে যে ব্রিটিশ আর্মিরা আছে তাদেরকে তারা বের করে দেবে। আমরা কালকে বলেছিলাম যে ইসরায়েল বাপের সাথে পাঙ্গা নিতে যাচ্ছে। যেই ইসরায়েল রাষ্ট্রের জন্ম দিয়েছে ব্রিটিশরা, ব্রিটিশদের উপর ছড়ি ঘোরাতে চাইছে। ব্রিটিশরা চাইলেই ইসরায়েলের অনেক দিক থেকেই অনেক কিছু করতে পারে। সেটা করবে কিনা আগামী দিনে সেটা জানা যাবে। প্রিয় দর্শক, আমরা চলে আসি মক্কা চুক্তিতে। এখন প্রশ্ন হলো, মক্কা চুক্তিতে 3টি মুসলিম দেশ আছে খুবই শক্তিশালী: পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব। পাকিস্তানের আছে পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তির বাইরেও পাকিস্তানের এয়ারফোর্স ভারতের একটা আতঙ্ক। পাকিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী, সব বাহিনী শক্তিশালী। সেই সাথে তুরস্কের ন্যাটো স্ট্যান্ডার্ড মিলিটারি, তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি, তুরস্কের ড্রোন টেকনোলজি, তুরস্কের এয়ার ডিফেন্স, তুরস্কের কান ফাইটার জেট নিয়ে তুরস্ক আমেরিকার পর ন্যাটোতে সবচেয়ে বড় শক্তিশালী সামরিক শক্তি। সৌদি আরবের মিলিটারি যথেষ্ট শক্তিশালী। আমেরিকা, ইউরোপের সকল গুরুত্বপূর্ণ ফাইটার জেট সৌদি আরবের আছে। সেই সাথে আছে বিপুল অর্থনৈতিক শক্তি। এই জোটে যাওয়া সৌদির জন্য বেশি জরুরি নাকি বাংলাদেশের জন্য বেশি জরুরি? বরং বাংলাদেশকে যদি সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এই জোটে নেয়, বাংলাদেশের খুশিতে গদগদ হয়ে এই জোটে যাওয়া উচিত। কেন এই জোটে যাওয়া উচিত? কারণ বাংলাদেশের প্রতিবেশী এমন একটি রাষ্ট্র আছে ভারত, যারা সকাল বিকাল অখণ্ড ভারতের স্বপ্ন দেখে এবং বাংলাদেশের মানচিত্রকে এভাবে টুকরো টুকরো করার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, এটা আমরা মনে করি। বরং বাংলাদেশের মানচিত্রে হাত দিলে ভারত নিজেই 16 টুকরা হয়ে যেতে পারে। এবং ভারতের এই প্রেসারকে ট্যাকেল দেওয়ার জন্য বাংলাদেশের দরকার শক্তিশালী সামরিক শক্তি। এই ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত নেই। বাংলাদেশ সরকার, বিশেষ করে ডক্টর ইউনূস সরকার, পাকিস্তান এবং চীন থেকে ফাইটার জেট সংগ্রহ করার উদ্যোগ নিয়েছিল। চীনের সাথে J-10C ফাইটার জেট সংগ্রহের ব্যাপারে একটা প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল। এই আলোচনা শুরু হওয়ার পরপর ভারতের সেবাদার সাংবাদিকরা বাংলাদেশের মিডিয়াতে এসে কথা বলছে, যুদ্ধ বিমান দিয়ে আমরা কার সাথে যুদ্ধ করব? যুদ্ধ বিমান দিয়ে কারোর সাথে যুদ্ধ করার প্রয়োজন নেই। এমনকি মক্কা চুক্তিতে যোগদান করেও বাংলাদেশের কারো বিরুদ্ধে যুদ্ধ করার দরকার নেই। আমাদের শুধু এই গ্যারান্টি দরকার, কেউ আমাদেরকে হামলা করার সাহস যেন না পায়। আমাদের একটা ডেটারেন্ট পাওয়ার দরকার। আমাদের কাছে যদি এই ধরনের ফাইটার জেট থাকে যে কেউ মনে করে আমাদের দেশে আক্রমণ করলে আমরা পাল্টা আক্রমণ করতে পারি, তখন আর আক্রমণ করবে না। আবার আমাদের যদি এই ধরনের এয়ার ডিফেন্স থাকে যাতে শত্রুর বিমান আমাদের ভূখণ্ডে প্রবেশ করতে না পারে, সেটাই আমাদের জন্য যথেষ্ট।
আজকে দেখুন, লেবানন একটা দেশ, ইসরায়েল চাইলে যে কোনো সময় সেখানে হামলা করে। লেবাননের কোনো এয়ার ডিফেন্স নেই, লেবাননের কোনো এয়ারফোর্স নেই। যেই হারামির বাচ্চাগুলো বাংলাদেশের কেন ফাইটার জেট প্রয়োজন নেই বলে তারা বাংলাদেশকে একটা লেবানন বানাতে চায়। তারা চায় বাংলাদেশের স্বাধীনতা যেন বর্গা থাকে দিল্লির কাছে। এটা যদি অন্য কোনো দেশ হতো, রাষ্ট্রদ্রোহী মামলায় এদের বিচার হতো, এদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে সরকার তদন্ত করত কোথা থেকে এদের পকেটে টাকা আসে, কোনো পত্রিকায় চাকরি না করলেও এদের সংসার কিভাবে চলে। আব্দুল নূর তুষাররা আমাদেরকে নানা রকম গাল গল্প শোনাচ্ছে। প্রিয় দর্শক, মক্কা চুক্তিতে বাংলাদেশ যদি যোগদান করে, যতদিন পর্যন্ত বাংলাদেশের নিজস্ব এয়ার ডিফেন্স থাকবে না, ততদিন পর্যন্ত এই জোটের দিকে তাকালে কেউ বাংলাদেশে আক্রমণ করার সাহস পাবে না। এবং বাংলাদেশের মিলিটারিকে ট্রেনিং দিবে তুরস্ক, পাকিস্তান। বাংলাদেশের বিমান বাহিনীকে ট্রেনিং দিবে তুরস্ক, পাকিস্তান। বাংলাদেশের যে কোনো বিপদে এই দেশগুলো বাংলাদেশের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করবে। এখন প্রশ্ন হলো, পাকিস্তানের কোনো যুদ্ধে কি বাংলাদেশ সৈন্য পাঠাবে? পাকিস্তানের বাংলাদেশকে দরকার, না বাংলাদেশের পাকিস্তানকে দরকার? পাকিস্তানের জনসংখ্যা বাংলাদেশের চেয়ে বেশি, পাকিস্তানের মিলিটারি বাংলাদেশের চেয়ে অনেক বড়। পাকিস্তানের সৈন্যের কোনো সংকট নেই যে বাংলাদেশ থেকে সৈন্য আনতে হবে। পাকিস্তানের অস্ত্রের কোনো সংকট নেই যে বাংলাদেশ থেকে কোনো অস্ত্র সাপ্লাই পাকিস্তানকে দিতে হবে। বরং এটা বাংলাদেশের জন্য প্রয়োজন যে পাকিস্তানের, তুরস্কের, সৌদির সাপোর্ট নেওয়া। প্রিয় দর্শক, এই চুক্তির বিরুদ্ধে ভারত অনেক গ্রুপকে মাঠে নামিয়েছে। একটা গ্রুপ আছে ভারতের ভেতরে, যারা বাংলা ভাষায় কলকাতা থেকে ক্যালকাটা ডায়েরি নামক বিভিন্ন টক শো করে আতঙ্ক সৃষ্টি করছে। মনোজ দাস নামে সাংবাদিক বলছে, মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে ভারতকে আতঙ্কিত করেছে। কেন? বাংলাদেশ তো বলেনি যে অখণ্ড বাংলা তৈরি করবে, বাংলা বিহার উড়িষ্যাকে দখল করবে। বাংলাদেশ তো বলেনি যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। আতঙ্ক ভারত কেন? ভারত বড় দেশ, ভারতের আতঙ্কের কি আছে? দাদাদের স্বপ্ন সেটা নয়। দাদাদের আতঙ্কটা ইসরায়েলের মতো। দাদারা চায় যে কোনো সময় চাইলে বাংলাদেশে যেন অ্যাটাক করতে পারে। ইসরায়েল যেমনটা চায় যে কোনো সময় চাইলে যেন সিরিয়াতে অ্যাটাক করতে পারে। তারা সিরিয়ার বিমান বাহিনীকে শক্তিশালী হতে দিতে চায় না, তারা সিরিয়ার সেনাবাহিনীকে শক্তিশালী হতে দিতে চায় না। আমরা কি দাদাদের কথা শুনবো, নাকি আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করব? আবার দাদারা আরেকটু ভয় দেখায়, বাংলাদেশ মক্কা চুক্তিতে স্বাক্ষর করলে ভারত রংপুর ও চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলবে। ভারত যদি রংপুর এবং চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার স্বপ্ন দেখে, তাহলে তো আমাদের সবার আগে পাকিস্তানের সেনাবাহিনীকে রংপুর আর চট্টগ্রামে মোতায়েন করা দরকার। রংপুর আর চট্টগ্রামে যদি পাকিস্তানের আর্মিকে ভারত দেখে, তাহলে এদিকে আর আগাবে? আগাবে না। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী তৈরি হয়েছে পাকিস্তানে। বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না। ব্রিটিশদের হাত থেকে 1947 সাল থেকে স্বাধীন হওয়ার পর 1948 সালের 15ই ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নামে বাঙালি মুসলিম সৈন্যদের দিয়ে পাকিস্তান সেনাবাহিনীতে যে রেজিমেন্ট তৈরি হয় মেজর গনির নেতৃত্বে, সেই সেনাবাহিনী ট্রেনিং পেয়েছে পাকিস্তান সেনাবাহিনীতে। এবং পাকিস্তান সেনাবাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধ করেছে ভারতের বিরুদ্ধে 1965 সালে কাশ্মীর ফ্রন্টে। সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু অংশগ্রহণই করেনি, বীরত্বের সাথে লড়াইয়ের কারণে রাষ্ট্রীয় পদক পেয়েছিল। বাংলাদেশের মিলিটারি অফিসাররা লাহোর শহর রক্ষা করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে 1965 যুদ্ধে। সুতরাং বাংলাদেশের জিও পলিটিক্সে কোথায় বাংলাদেশের স্ট্রং পয়েন্ট, কোথাও উইক পয়েন্ট, সেটা পাকিস্তান মিলিটারি খুব ভালো করে জানে। আজকের বাংলাদেশের ফেনীকে নিয়ে ভারতের রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন যে হুমকি দেয়, এই ফেনীর মতো গুরুত্বপূর্ণ জায়গা রক্ষায় পাকিস্তান সরকার গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছিল এবং ভারত কখনোই ফেনী নদীর ফ্রন্টে এগোতে পারেনি। পাকিস্তান জানে বাংলাদেশের স্ট্র্যাটেজিক গুরুত্বপূর্ণ জায়গাগুলো কোথায়। সুতরাং পাকিস্তান সেনাবাহিনীর, পাকিস্তানের ট্রেনিং, পাকিস্তানের স্ট্র্যাটেজিক সাপোর্ট, মিলিটারি সাপোর্ট যদি বাংলাদেশ পায়, তাহলে ভারত কখনো বাংলাদেশকে কবজা করতে পারবে না। ভারত কখনো হায়দ্রাবাদ হবে না, ভারত কখনো সিকিম হবে না। এবং এই বিষয়টা ভারত খুব ভালো করে বোঝে দেখেই আব্দুল নূর তুষারকে, নবনীতা চৌধুরীকে, এরকম আরো যারা আছে তাদেরকে মাঠে নামিয়েছে। প্রিয় দর্শক, আমরা
মক্কা চুক্তিতে যাব, নাকি আমরা দিল্লির কাছে আমাদের স্বাধীনতাকে বর্গা দিব? সেই সিদ্ধান্ত বাংলাদেশ